বন্ধুরা, আজকের গল্পটা একটু অন্যরকম হতে চলেছে, তাই পুরো গল্পটা শোনার জন্য অনুরোধ রইল। আমি বললাম, না, এমনটা নয়। ছোটবেলা থেকেই আমি ভাবতাম বড় হয়ে এমন একজন জীবনসঙ্গী চাই যিনি বাবার মতোই হবেন। কিন্তু ভাগ্যের কি খেলা, আপনাকে আমার জীবনসঙ্গী হিসেবে পেয়েছি। আমি আপনাকে খুব ভালোবাসি বাবলু। আমি চেষ্টা করব আপনাকে সব সময় সুখী রাখতে। বাবলু শান্তস্বরে বললেন, তোমার কথা ঠিকই আছে। আমি তোমার বাবা হলেও এখন থেকে আমাদের সম্পর্ক নতুন রূপ নেবে। কিছুদিন আগে পর্যন্ত যাকে বাবা বলে ডেকেছি তার ভূমিকা আমার জীবনে এখন বদলে যাচ্ছে। আমি ভেবেছিলাম তাকে কেবল বাবা বলেই ডাকব, কিন্তু আমাদের সম্পর্ক ধীরে ধীরে অন্য রূপ নিতে শুরু করেছে। আমি লাজুকভাবে বললাম, আমি চেষ্টা করব। তার মুখে আনন্দের ঝিলিক ফুটে উঠল। তিনি আমার মুখ তুলে বললেন, এবার নিজের মনে একটা বিষয় স্থির করে নাও। আমি এখন থেকে চাই তুমি আমাকে এমনভাবে ডাকো যেমন তোমার মা আমাকে ডাকতেন। আমি লজ্জা পেয়ে মৃদু হেসে বললাম, আমি চেষ্টা করব। আমার চোখে ধীরে ধীরে তার প্রতি নতুন দৃষ্টিভঙ্গি স্পষ্ট হচ্ছিল। আমাদের সম্পর্ক আর বাবা মায়ের মধ্যে সীমাবদ্ধ থাকল না। আমি বুঝে গেলাম এখন থেকে তিনি আমার জীবনের নতুন অধ্যায়ের সঙ্গী হতে চলেছেন। তার চোখে আমার প্রতি গভীর দৃষ্টি ছিল, যা আমার মনে নতুন অনুভূতির জন্ম দিচ্ছিল। আমি নিজের লজ্জা লুকাতে ব্যস্ত হয়ে পড়লাম, কিন্তু ভেতরে ভেতরে অদ্ভুত উত্তেজনা অনুভব করছিলাম। যখনই আমাদের চোখে চোখ পড়ত আমি লাজুকভাবে চোখ সরিয়ে নিতাম, কিন্তু কিছু সময় পরে আবার তার দিকে তাকিয়ে দেখতাম তিনি মৃদু হাসছেন। এই মুহূর্তগুলো আমাদের মধ্যে নতুন ধরনের সংযোগ তৈরি করছিল। একদিন ছেলেমেয়েরা একটা জিনিস চাওয়ার জন্য জেদ করতে লাগল। বাবলু সেই মুহূর্তে তা দিতে রাজি হলেন না। তখন দুই সন্তান আমার দিকে তাকিয়ে বলল, মা, তুমি এনে দাও না। আমি হেসে বললাম, ঠিক আছে, নিয়ে নিও। তারা খুশিতে উজ্জ্বল হয়ে উঠল। কিন্তু তখন ছোট মেয়ে বলল, থাক মা, বাবলু রাগ করবেন। আমি হেসে বললাম, বাবলু রাগ করবেন না। তারপর বাবলুর দিকে তাকিয়ে একবার মৃদু হাসলাম। বাবলু কিছু বললেন না, শুধু হাসলেন। আমাদের সম্পর্কের মিষ্টি মুহূর্তগুলো এভাবেই এগিয়ে চলছিল। পরে আমরা একটি আইসক্রিম কাউন্টারে গিয়েছিলাম। বাবলু সবার জন্য আইসক্রিম আনলেন এবং আমাকে নিজ হাতে আইসক্রিম খাওয়াতে শুরু করলেন। আমি লজ্জায় একটু হেসে বললাম, এটা বেশ ভালো লাগছে। বাবলু মজা করে বললেন, তোমাদের মেয়েদের তো ক্রিমি আইসক্রিমই বেশি পছন্দ। এবার থেকে তোমাকে প্রতিদিন ভালো মানের ব্ল্যাক চকলেট আইসক্রিম খাওয়াবো। বাবলুর কথার অর্থ বুঝতে পেরে আমি একটু লজ্জা পেলাম। তার চোখে মিষ্টি হাসি দেখে আমি বুঝতে পারলাম আমাদের মধ্যে নতুন ধরনের সম্পর্ক তৈরি হয়েছে। আমরা সেদিন অনেকক্ষণ ঘুরলাম এবং রাতে খাবার প্যাক করিয়ে বাড়ি ফিরলাম। বাড়ি এসে আমি খাবার গুছিয়ে সবাইকে ডাকলাম। বাবলু বললেন, নিশি, তুমি এসো, একসঙ্গে খাই। আমি হেসে বললাম, আপনারা খান, আমি পরে খাবো। বাবলু জোর দিয়ে বললেন, না, তুমি আমার সঙ্গে বসে খাবে। আমি খাবার টেবিলে খাবার দিতে গিয়ে সামান্য হোঁচট খেলাম। তখন আমার শাড়ির আঁচল একটু সরে গেল। আমি তাড়াতাড়ি ঠিক করে নিলাম। বাবলু মৃদু হেসে বললেন, তুমি আসলেই সবকিছু এত যত্ন নিয়ে করো। সেদিন যখন বাবলুকে দেখলাম তিনি আমার দিকে দৃষ্টি নিবদ্ধ করে আছেন, আমি লজ্জায় লাল হয়ে গেলাম। তার চোখ আমার চোখের সঙ্গে মিলতেই আমি মৃদু হেসে নিজের শাড়ির আঁচল ঠিক করে নিলাম। বাবলু আমাকে পাশে বসতে বললেন, আর আমি কেন জানি না করতে পারলাম না। আমরা একসঙ্গে একই প্লেটে খেতে শুরু করলাম। এমন সময় বাবলু চুপি চুপি আমার হাতে খাবার দিলেন, আর আমিও তাকে খাইয়ে দিলাম। এই মুহূর্তগুলো যেন অদ্ভুত রোম্যান্টিক অনুভূতিতে ভরা ছিল। দুই সন্তান খুব ক্লান্ত ছিল এবং ঘুমে ধুলে পড়ছিল। আমি বললাম, আমি ওদের ঘুম পাড়িয়ে দিচ্ছি। তাদের শুইয়ে দিয়ে এসে দেখি বাবলু এখনও বসে আছেন। আমি বললাম, আপনি একটু বিশ্রাম নিয়ে নিন। বাবলু ঘরে চলে গেলেন, আর আমি রান্নাঘরে বাকি কাজ শেষ করতে ব্যস্ত হয়ে পড়লাম। রাত হয়ে গেল। বাবলু ঘুমাননি। আমি বুঝতে পারছিলাম তিনি বারবার আমার কাছে আসার চেষ্টা করছেন। আমি ভাবলাম বাবলুকে এক কাপ দুধ দিয়ে আসি, কিন্তু ঘরে গিয়ে বলবো নাকি এখান থেকেই জিজ্ঞেস করব, এ নিয়ে দ্বিধায় পড়ে গেলাম। অবশেষে বাইরে থেকেই ডেকে বললাম, শুনছেন, রিঙ্কির বাবলু, আপনার জন্য কি গরম এক কাপ দুধ দেব? সেদিন অজান্তে প্রথমবার আমি তাকে রিঙ্কির বাবলু বলে ডাকলাম, যেভাবে মা বাবলুকে ডাকতেন। সেদিন যখন আমি বাবলুকে ডাকলাম তখন অজান্তে এমন কিছু বলে ফেলেছিলাম যা আমাকে লজ্জায় ডুবিয়ে দিয়েছিল। আসলে আমি প্রথমবার তাকে স্বামী হিসেবে সম্বোধন করেছিলাম। নিজেই নিজের কথায় লজ্জিত হয়ে পড়েছিলাম। বাবলু ভেতর থেকে মজা করে বললেন, প্রিয়াজি, কি জানতে চাইছেন? তার এমন কথা শুনে আমার লজ্জা দ্বিগুণ হয়ে গেল। কিছু বলতে পারলাম না। তখনই তিনি বাইরে এলেন।
তার মুখে মিষ্টি হাসি ছিল। তাকে সামনে দেখে আমার হৃদস্পন্দন যেন দ্রুত হতে লাগল। আমি থেমে গিয়ে এদিক ওদিক তাকিয়ে কোনো মতে বললাম, ওই, আমি দুধ দিতে এসেছি। তিনি মুচকি হেসে আমার কানে ফিসফিস করে বললেন, প্রিয়াজি, আপনার আদেশ আমাদের মাথায়, আমরা তো আপনার সেবক। তার এমন মজার কথা শুনে আমি লজ্জায় রাঙা হয়ে গেলাম। কিছু বলতে না পেরে তাড়াতাড়ি সরে এলাম, কিন্তু তার সেই কথাগুলো বারবার মনে পড়ছিল, আর আমি লজ্জায় ও আনন্দে মুচকি হাসছিলাম। আমি রান্নাঘরে গিয়ে এক গ্লাস দুধ গরম করে তাকে দিলাম। তিনি বললেন, মনে হচ্ছে তুমি এতে চিনি দাওনি। আমি বললাম, না, দিয়েছি তো। তিনি গ্লাসটা আমার দিকে বাড়িয়ে বললেন, তাহলে নিজেই একবার চেখে দেখো। আমি একটু চেখে দেখে বললাম, চিনি তো ঠিকই আছে। তখন তিনি মুচকি হেসে বললেন, তোমার খাওয়ার পরেই এটা মিষ্টি হয়ে গেছে। তার এমন মজার কথা শুনে আমি এত লজ্জা পেলাম যে তাড়াতাড়ি নিজের ঘরে চলে এলাম। তার কথা মনে পড়তেই আবার মুচকি হাসি ফুটে উঠল। বাবলু এতটা মজার হতে পারেন তা আগে কখনো কল্পনা করিনি। ঠিক তখনই ফুপির ফোন এলো। আমি ফোন তুলে গল্প করতে লাগলাম। গল্পের মাঝখানে ফুপি জিজ্ঞেস করলেন, ভাবি ভাবি সব ঠিক আছে তো? সেদিন আমি বাইরে গিয়ে ফুপির সঙ্গে কথা বলতে শুরু করলাম। তিনি আমাকে জিজ্ঞেস করলেন, ভাবি, রিঙ্কি তো বেশ জেদ ধরেছিল, কোথায় নিয়ে গেলেন? আমি বললাম, হ্যাঁ ফুপি, বাচ্চারা অনেক দিন ধরে বাড়িতে ছিল, তাই একটু বাইরে আয়োজন করতে নিয়ে গেলাম। ফুপি মুচকি হেসে বললেন, ভাবি, আপনার ভাই আর আপনার মধ্যে কি কোনো নতুন সম্পর্ক তৈরি হলো? আমি একটু লজ্জা পেয়ে বললাম, এখনো না, তবে হয়ে যাবে। আমি জানতাম ফুপি কোন সম্পর্কের কথা বলছেন। আমি বললাম, দিদি, নতুন সম্পর্ক ঠিকভাবে তৈরি করতে হলে পুরনো সম্পর্কগুলো ভুলতে হবে, সেটা আমাদের সবার জন্যই ভালো। ফুপি হেসে বললেন, ঠিকই বলেছ ভাবি, তবে মনে হচ্ছে তোমরা দুজন মিলে ভালোই সময় কাটিয়েছ। আমি মৃদু হেসে বললাম, আপনি কি বলছেন ফুপি? তারপর দিদি বললেন, আমাকে ফুপি না বলে দিদি বলো। আমি বললাম, ঠিক আছে দিদি, এখন থেকে ডাকবো। তখন দিদি আমাকে ঠাট্টা করে বললেন, ভাবি, আপনার ভাই কি আপনার হাত ধরেছেন? আমি হেসে বললাম, উফ দিদি, আপনি কেমন কথা বলছেন? দিদি বললেন, তাহলে তুমি কিভাবে বুঝলে যে তিনি পুরনো সম্পর্ক ভুলে গেছেন? আমি বললাম, তেমন কিছু না দিদি, আমরা যখন বাইরে আইসক্রিম খেতে গিয়েছিলাম তখন উনি বলছিলেন, তোমাকে রোজ আইসক্রিম খাওয়াবো। আর সেটা শুনে আমি বুঝে গিয়েছিলাম তিনি কোন আইসক্রিমের কথা বলছেন। দিদি মজা করে বললেন, আহা ভাবি, সেটা তো আসল আইসক্রিম, চকলেটের খুবই মজার জিনিস। এই কথা শুনে আমি লজ্জায় রাঙা হয়ে গেলাম এবং নিজের ঘরে ফিরে এলাম। বিছানায় শুয়ে শুয়ে তখনও দিদির কথাগুলো কানে বাজছিল। আমি মনে মনে ভাবছিলাম, বাবলু আমাকে সত্যি সত্যি চকলেট খাওয়াবেন? তারপর নিজেই উত্তর দিলাম, কেননা নিজের স্ত্রীকে না খাওয়াই আর কাকে খাওয়াবেন? আমি শুয়ে শুয়ে ভাবতে লাগলাম, দিদি কি বাবলুর সঙ্গে আমাদের সম্পর্কের কথা বলেছিলেন? বাবলুর আজকের আচরণ দেখে মনে হচ্ছে তিনি নিশ্চয়ই কিছু আলোচনা করেছেন। এত ভাবনার মাঝেও একটা প্রশ্ন আমাকে তাড়া করছিল, বাবলু কি সত্যি আমাকে তার স্ত্রী হিসাবে ভাবতে শুরু করেছেন? সকালবেলা আমি বসে বসে ভাবছিলাম, বাবলু কি সত্যি আমাকে তার সন্তানদের মা হিসাবে দেখতে চান? কিছুক্ষণ চিন্তাভাবনার পর নিজেই উত্তর পেয়ে গেলাম, যদি সেটা না চাইতেন তবে কেন বলতেন, আমাকে বাবলু বলে ডেকো না, আমি তোমার বাবা নই, আমি তোমার সন্তানের বাবা। এটা পরিষ্কার ছিল যে তিনি আমাকে সন্তানদের মা হিসেবে দেখতে চান। পরের দিন সকালে বাচ্চারা স্কুলের জন্য তৈরি হয়ে বেরিয়ে পড়ল। বাবলু তখনও ঘুমোচ্ছিলেন। আমি ভাবলাম, চলো দিদিকে ফোন করে জেনে নিই তিনি বাবলুর সঙ্গে আমাদের বিয়ের ব্যাপারে কথা বলেছেন কিনা। আমার মনে নানা প্রশ্ন ঘুরছিল, তাই আর অপেক্ষা না করে ফোন করলাম। আমি বললাম, দিদি নমস্কার। দিদি হাসতে হাসতে বললেন, কি ভাবি আবার? দিদি ঠিক করে বলো। আমি একটু লজ্জা পেয়ে বললাম, সরি দিদি। দিদি বললেন, বলো তো এত সকালে আমাকে কি মনে পড়ল? আমি বললাম, দিদি আসলে কিছু বুঝতে পারছি না, কিভাবে আপনার সঙ্গে বলবো। দিদি মিষ্টি গলায় বললেন, ভাবি কি হয়েছে বলো তো? আমি বললাম, দিদি আপনার কি বাবলুর সঙ্গে কোনো কথা হয়েছে? কেন ভাবি এত তাড়াতাড়ি, কিসের এত উৎসাহ? আমি লজ্জা পেয়ে বললাম, দিদি তেমন কিছু না, আমি জানতে চাইছিলাম আপনি কি তার সঙ্গে আমাদের সম্পর্ক নিয়ে কথা বলেছেন? দিদি বললেন, হ্যাঁ ভাবি, কথা তো হয়েছে। তোমার কি মনে হয়? আমি তো জানতাম বাবলু শুনেই খুশি হয়ে যাবেন। আমি অবাক হয়ে বললাম, তবে কি সত্যি বাবলু রাজি হয়েছেন? দিদি মুচকি হেসে বললেন, ভাবি তোমার কি মনে হয় বাবলু না বলবেন? এই কথাগুলো শুনে আমার মন শান্ত হলো। মনে মনে ভাবলাম, দাদা সত্যিই খুশি, হয়তো এটাই আমাদের নতুন জীবনের শুরু।
দিদি বললেন, ভাবি, এটা তো সম্ভবই না যে কেউ আমার ভাবির এই সম্পর্ককে প্রত্যাখ্যান করবে। আরে ভাবি, দাদা তো এত খুশি যে তা ভাষায় বোঝানো যাবে না। আর শোনো ভাবি, তোমাকে একটা কথা বলি, দাদা নিজেই আমাকে তোমার সঙ্গে কথা বলতে বলেছিল। বারবার আমাকে জিজ্ঞাসা করছিল, সত্যি করে বলো তো, প্রিয়া কি এই সম্পর্কে রাজি আছে? দিদির কথা শুনে আমি ভীষণ লজ্জা পেলাম। মনে হলো বাবলু আমাকে তার জীবনসঙ্গী বানানোর জন্য এতটাই উদ্গ্রীব। এমন সময় বাবলুর গলা শুনে আমি বললাম, দিদি, পরে কথা বলবো। তারপর ফোনটি রেখে দিলাম। আমি তখন রান্নাঘরে ছিলাম। হঠাৎ বাবলু এসে পিছনে দাঁড়ালেন। তিনি বললেন, প্রিয়া, বলো তো, আমি কি তোমার একটু সাহায্য করতে পারি? আমি লজ্জায় কিছু বলতেই পারছিলাম না, শুধু বললাম, আমি করতে পারবো, আপনি যান। বাবলু হেসে বললেন, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আমরা বাইরে কোথাও ঘুরতে যাব। এটা বলেই তিনি চলে গেলেন। তার চলে যাওয়ার পর আমি একটু স্বস্তি পেলাম। আমার মনে হচ্ছিল এখন আর বেশি দিন নেই যখন আমার ঘরের ঠিকানা বাবলুর ঘরে বদলে যাবে। আমি যখন তৈরি হয়ে বাইরে বেরোলাম তখন দেখি বাবলুর কাছে কারো ফোন এসেছে। সেই ফোন পেয়ে তাকে অন্য কোথাও কাজে যেতে হলো। আমি তখন জামাকাপড় বদলে গৃহস্থালির কাজে মন দিলাম। ঘর পরিষ্কার করার পর বাবলুর ঘরে তার কাপড় আনতে গেলাম। বিকেলে দরজার ঘণ্টা বাজল। আমি মনে মনে হাসতে হাসতে ভাবলাম তিনি এসেছেন, আর দরজার দিকে ছুটে গেলাম। মনে হচ্ছিল বহুদিন পর যেন নিজের প্রিয়জনকে দেখছি। দরজা খুলে দেখি সামনে বাবলু নন, অন্য কেউ দাঁড়িয়ে। বাবলুর বদলে অন্য কাউকে দেখে আমার মুখ মলিন হয়ে গেল। আমি জিজ্ঞাসা করলাম, আপনি কাকে খুঁজছেন? সামনের লোকটি বলল, ম্যাডাম, কুরিয়ার আছে, এটি এই নামে পাঠানো একটি চিঠি। আমি বললাম, উনি তো এখন বাড়িতে নেই। ছেলেটি বলল, আপনি কে? আমি হেসে বললাম, আমি ওনার স্ত্রী। এটা বলতে গিয়ে আমার মনে একটু অন্যরকম আনন্দ হচ্ছিল। জীবনে প্রথমবার কাউকে বললাম যে আমি বাবলুর স্ত্রী। কিছুক্ষণ পর বাবলু বাড়ি ফিরলেন। হয়তো কোনো জরুরি কাজ ছিল যে কারণে দেরি হয়ে গেল। উনি ফিরে এসে সোজা নিজের ঘরে গিয়ে ফ্রেশ হতে লাগলেন। এই ফাঁকে আমি খাবার টেবিলে সব প্রস্তুত করলাম। সব রেডি করার পর বাবলুকে বাইরে থেকে ডাক দিলাম, শোনো রিঙ্কির বাবলু, খাবার রেডি। একদিনের মধ্যেই যেন আমি মায়ের মতো কথা বলতে শিখে গেছি। এখন আমার আর মায়ের মধ্যে খুব বেশি পার্থক্য নেই। আমি ভাবছিলাম যা কিছু আগে মায়ের ছিল এখন সবই যেন আমার হয়ে গেছে। এই বাড়ির প্রতিটি জিনিস, বাচ্চারা, সবার ঘর, এমনকি মায়ের জীবনসঙ্গী যে হৃদয়ে এতদিন না বাস করতেন, এখন সেখানে আমি স্থান পেয়েছি। বলা যায় আমি সেখানে পুরোপুরি জায়গা করে নিয়েছি। বাচ্চারাও বাবলুর সবাই ডাইনিং টেবিলে চলে আসার পর বাবলু মজা করে বললেন, কি খবর আমাদের নতুন সরকার? বাবলুর এমন কথা শুনে আমি লজ্জায় পড়ে গেলাম। আস্তে করে বললাম, এই কি যে বলেন বাবলু? বাবলু হাসতে হাসতে বললেন, তাহলে আর কি হবে রিঙ্কির মা, এখন তুমিই তো সেই দায়িত্ব পালন করবে ম্যাডাম। আমি হেসে বললাম, হ্যাঁ হ্যাঁ, করতে হবে তো। তারপর আমি কিচেনে খাবার আনতে গেলাম। আজকাল মনে হয় বাচ্চারা যেন আমারই সন্তান। তারা এমনভাবে আমার সাথে মিশে গেছে যেন আমি তাদের মা। খাওয়া শেষে বাচ্চারা ঘরে চলে গেলে বাবলু ঘরে যাচ্ছিলেন। আমি তাকে থামিয়ে বললাম, শুনুন তো। খামটা তার হাতে দিয়ে জানালাম, এটা সন্ধে কুরিয়ার থেকে এসেছে। বাবলু বললেন, আমি বলেছিলাম বাড়িকে নেই, তাই স্ত্রীর হাতে দিয়ে যাও। স্ত্রী শব্দে আমি লজ্জায় লাল হয়ে কিচেনে চলে গেলাম। কিছুক্ষণ পর বাবলু এসে বললেন, প্রিয়া, তোমার দিদির ফোন এসেছে। ফোন নিয়ে ঘরে গিয়ে দিদির সঙ্গে কথা শুরু করলাম। দিদি বললেন, ভাবি নমস্কার। আমি হাসি দিয়ে বললাম, নমস্কার দিদি। দিদি মজা করে বললেন, তোমার বিয়ে হলে তোমার বাবলু খুশি হবে, নতুন ভাবির রান্নার যত্ন দারুণ হবে। এই কথায় আমি হেসে ফেললাম। দিদি জানালেন তার বাচ্চারা জানে তাদের নতুন মা আমি। দিদির বয়স ৩২, তার ২টি সন্তান রয়েছে। বাচ্চারা আমাদের মতোই, আমাদের ছাড়া তাদের তেমন কোনো আত্মীয় নেই। আমরা তাদের জন্য সব কিছু, আর তারা আমাদের জন্য, কারণ আমাদের সম্পর্ক নিয়ে কারো সন্দেহ করার সুযোগ নেই। কেউই আমাদের আসল সম্পর্কের কথা জানে না। দিদির সঙ্গে কথা বলে আমার খুব ভালো লাগছিল, এক ধরনের ঘনিষ্ঠতার অনুভূতি হচ্ছিল। তখনই দিদি জিজ্ঞেস করলেন, তুমি এখন রাতবেলা কি করছো? আমি হেসে বললাম, আমি বাসন মাজছি। এ কথা শুনে দিদি একটু রেগে বললেন, তুমি এসব কেন করছো? তার রাগ দেখে আমি কিছুটা অবাক ও খারাপ বোধ করলাম। আমি উত্তর দিলাম, দিদি, এই তো আমার রুটিন কাজ। দিদি বললেন, ভাবি এটা ঠিক আছে, কিন্তু শোনো, তোমার তো বিয়ে হতে চলেছে। এই সময় নিজেকে একটু সুন্দরভাবে রাখাটা জরুরি। জানো ভাবি, যখন একজন নারী রাতের সাজগোজ করে নিজের স্বামীর সামনে যায় তখন তা তাদের ভালো লাগে। এই কথা শুনে আমি লজ্জায় মাটিতে মিশে যেতে চাইছিলাম। ধীরে ধীরে বললাম, দিদি তুমি এ কি বলছো?
দিদি হাসতে হাসতে বললেন, ঠিকই বলছি, এখন থেকে নিজেকে সব সময় প্রস্তুত রাখবে। জানো ভাবি, পুরুষদের নিয়ন্ত্রণে রাখতে হলে তাদের প্রতি তোমার যত্ন এবং আকর্ষণ ধরে রাখা জরুরি। আমি মাথা নেড়ে বললাম, ঠিক আছে দিদি, আমি খেয়াল রাখব। তারপর দিদি বললেন, ভাবি, আর একটা জরুরি কথা, আমি পণ্ডিতজির সঙ্গে তোমার এবং ভাইয়ের বিয়ের বিষয়ে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে আজ থেকে 15 দিন পর তোমাদের বিয়ে ঠিক করা হয়েছে। দিদি বলছিলেন, ভাবি, পণ্ডিতজি বলেছেন যে এই দিনটা খুবই শুভ। তিনি আরও বললেন যে তোমার আর ভাইয়ের জুটি বহু জন্মের জন্য স্থায়ী হবে। দিদির কথা শুনে আমার মনে একটা অন্যরকম আনন্দ হলো। ভাবছিলাম, এটা কি কেবল কাততালীয়, নাকি আসলেই আমাদের সম্পর্ক এতটা গভীর এবং সুন্দর? দিদি তখন আমাকে বললেন, বাবলুকে ফোন দাও। আমি ডেকে বললাম, শোনো, এই ফোনটা ধরো তো। দিদি মজা করে বললেন, ভাবি, তুমি কি এখন থেকেই ভাইজাকে এভাবে ডাকার অভ্যেস তৈরি করছো? আমি একটু রেগে গিয়ে মিষ্টি সুরে বললাম, আরে দিদি, তুমি এ কি বলছো? দিদি হেসে বললেন, ভাবি, এখন আমি মজা করছি, কিন্তু কয়েকদিনের মধ্যেই তুমি নিজেই এভাবে ডাকতে অভ্যস্ত হয়ে যাবে। দিদি আর আমি একসঙ্গে হেসে উঠলাম। আমি বাবলুর ঘরে গিয়ে ফোন দিয়ে এলাম। তারপর নিজের ঘরে এসে বিছানায় শুয়ে পড়লাম। কিন্তু আজ আমার ঘুম কিছুতেই আসছিল না। যেই বিছানায় প্রতিদিন শান্তিতে ঘুমোই, আজ যেন সেটাই অস্বস্তি দিচ্ছিল। পরের দিন সকালে আমি খুব খুশি মনে বাড়ির সব কাজ দ্রুত সেরে ফেললাম। তখন বাবলু ঘুম থেকে উঠে আমাকে বললেন, নিশি, রেডি হয়ে না, আজ কোথাও ঘুরতে যাব। আমি একটু মজা করে বললাম, কেন, আজকেও কি কালকের মতোই তৈরি হতে হবে? বাবলু একটু হাসলেন এবং আমার সামনে কান ধরে বললেন, সরি, মাফ করে দা, কাল জরুরি কাজ ছিল। বাবলুর এমন ভঙ্গি দেখে আমার মুখে হাসি চলে এলো। আমি আমার ঘরে গিয়ে ভাবতে লাগলাম, আজ ঘুরতে গেলে কি পরব। এমন কিছু করতে চাইছিলাম যা বাবলুর পছন্দ হবে, কিন্তু আবার কি পরব সেটা বুঝতে পারছিলাম না। ঠিক তখনই বাবলু আমার ঘরে এলেন এবং বললেন, তুমি এখনো তৈরি হলে না? আমি বললাম, দেখো তো, কিছুই বুঝতে পারছি না কি পরব, তুমি বলো না কি পরব। বাবলু মায়ের ওয়ার্ড্রোব থেকে একটি সুন্দর কালো শাড়ি বের করলেন এবং আমার দিকে এগিয়ে দিয়ে বললেন, এটা পরো, এই শাড়িটা তোমার উপর দারুণ মানাবে। আমি বাবলুর হাত থেকে শাড়িটা নিয়ে তাড়াতাড়ি তৈরি হতে শুরু করলাম। সেদিন মায়ের কালো রঙের সুন্দর শাড়ি এবং তার সাথে মানানসই ব্লাউজ পরেছিলাম। শাড়ির সঙ্গে মিলিয়ে চুড়ি, কানের দুল এবং একটি লাল টিপ পরেছিলাম। সাজগুজের পর মনে হচ্ছিল আজ যেন আমার চেয়ে বয়সে বড় দেখাচ্ছে। পরে বাবলু এসে গেলেন। আমি আস্তে করে জিজ্ঞেস করলাম, আপনি এসে গেছেন? বাবলু হেসে উত্তর দিলেন, আর কিছু না বলে শুধু মৃদু হাসলেন। তার হাতে একটি ছোট বাক্স ছিল। তিনি বাক্সটা আমার দিকে এগিয়ে দিয়ে বললেন, নিশি, এটা তোমার জন্য উপহার। আমি বাবলুর হাত থেকে বাক্সটা নিয়ে মুচকি হেসে খুললাম। বাক্স খুলতেই দেখলাম তাতে সোনার সুন্দর গয়না, ভেতরে দুটি খুব সুন্দর বালা। বালা দেখে আনন্দে উচ্ছ্বাস প্রকাশ করে বললাম, বাহ, কি সুন্দর বালা এগুলো। তারপর বললাম, আপনার জন্য একটু পানি নিয়ে আসি। বাবলু আমাকে থামিয়ে বললেন, প্রিয়া, দিদির সাথে কি তোমার কথা হয়েছে? আমি বুঝতে পারছিলাম বাবলু কি বিষয় জিজ্ঞেস করছেন। তবুও জিজ্ঞেস করলেন, কোন বিষয় বাবলু? বাবলু বললেন, পূজা কি তোমাকে কোনো তারিখের ব্যাপারে কিছু বলেছে? আমি মৃদু হেসে লজ্জায় মাথা নিচু করে বললাম, জি বাবলু। আমার মুখ থেকে চিৎকার শুনে বাবলু আমার কাছে এগিয়ে এসে বললেন, প্রিয়া, তোমার কোনো আপত্তি নেই তো? আমি কি বলবো বুঝতে পারছিলাম না। লজ্জায় মাথা নিচু হয়ে গেল। বাবলুর সামনে এভাবে দাঁড়িয়ে থাকতে খুব অস্বস্তি হচ্ছিল। আমার মুখ পুরো লাল হয়ে উঠেছিল। বাবলু কিছু বলার জন্য মুখ খুলছিলেন, ঠিক তখনই রিঙ্কি এসে পড়ল। লজ্জা লুকিয়ে আমি বললাম, আমি আপনার জন্য পানি নিয়ে আসছি। এটা বলে আমি দ্রুত রান্নাঘরের দিকে চলে গেলাম। রিঙ্কি বাবলুর কাছে গিয়ে জিজ্ঞেস করল, বাবলু, আমি কেমন দেখাচ্ছি? বাবলু তাকে কোলে তুলে নিয়ে আদর করে বললেন, খুব সুন্দর দেখাচ্ছে। তখন রিঙ্কি বলল, আমি সুন্দর দেখাচ্ছি বলেই আপনি আমাকে কোলে তুলেছেন। তাহলে মাকে সুন্দর দেখাচ্ছিল, তখন তাকে কেন কোলে তুললেন না? আপনি কি মিথ্যা বলছেন যে মা সুন্দর? রিঙ্কির প্রশ্ন শুনে আমি লজ্জায় মাটির সঙ্গে মিশে যেতে চাইছিলাম। তাকে মৃদু বকাঝকা করে বললাম, তুই কী সব বলিস? যা, এখান থেকে যা। বাবলুর দিকে তাকালাম।
তিনি মুচকি হাসছিলেন। আমি আর তার চোখে চোখ রাখতে পারছিলাম না। দ্রুত সেখান থেকে বের হয়ে এলাম। কিছুক্ষণ পর বাবলুও তৈরি হয়ে বের হলেন। আমি তখনও তার চোখে চোখ রাখতে পারছিলাম না, কিন্তু বাবলু আমার দিকে তাকিয়ে হাসছিলেন। তারপর আমরা সবাই বাজারে কেনাকাটার জন্য বের হলেন। আজ বাবলুর সঙ্গে বের হতে এক অদ্ভুত অনুভূতি হচ্ছিল। শপিংয়ে যাওয়ার সময় মনে হচ্ছিল যেন বাবলুর সঙ্গে আমার নিজের স্বামী আর সন্তানদের সঙ্গে যাচ্ছি। আমরা একটি মলে গিয়েছিলাম, যেখানে বাবলু আমার জন্য শাড়ি বেছে দিলেন এবং বিয়ের একটি সুন্দর পোশাকও পছন্দ করলেন। শপিং করতে গিয়ে আমি বুঝলাম আমার এবং বাবলুর পছন্দ একেবারে মিলে যায়। যে শাড়িটা আমার পছন্দ হয়েছিল সেটাই বাবলুরও পছন্দ। আমাদের পছন্দ এতটা মিলে যাওয়া দেখে মনে হচ্ছিল আমি সত্যিই বাবলুর জন্যই তৈরি হয়েছি। বাবলু শাড়ির ব্লাউজগুলো খুবই সুন্দর ডিজাইন করে সেলাই করার জন্য দিয়ে দিলেন। এতে আমার কোনো আপত্তি ছিল না, কারণ এগুলো তো তাকে দেখানোর জন্যই পরব। আমরা বাইরে থেকেই খাওয়া দাওয়া সেরে বাড়ি ফিরে এলাম। রাতে নিজের বিছানায় শুয়ে বাবলুর কথা ভাবতে লাগলাম। আমার চোখে ঘুম ছিল না। তখন উঠে দেখলাম বাবলুর ঘরে লাইট জ্বলছে। ভাবলাম বাবলুও হয়তো জেগে আছেন, হয়তো তারও আমার মতো ঘুম আসছে না, কারণ আমাদের বিয়ে হতে চলেছে। বিয়ের আগে কারোরই ঘুম আসে না। সকালে আমি বাচ্চাদের স্কুলের জন্য প্রস্তুত করছিলাম। রিঙ্কি বায়না ধরল, মা, আজ তুমি আমাকে স্কুলে পৌঁছে দাও। বাড়ির কাজ থাকায় বোঝালাম তুমি নিজে চলে যাও, কিন্তু সে জিদ ধরে বলল বাবলুর সঙ্গে। বাবলু তখনও ঘুমোচ্ছিলেন। ঘরে গিয়ে ডাকলাম, শুনছো, উঠে বাচ্চাদের স্কুলে দিয়ে আসো। বাবলু বললেন, ওরা তো ভ্যানে যাবে। আমি জোর দিয়ে বললাম, না, তোমাকেই যেতে হবে। বাবলু কাপড় পরতে পরতে বললেন, যা হুকুম সরকার। এই কথায় আমি হেসে বললাম, তাড়াতাড়ি করো, দেরি হচ্ছে। আমি এখন বাবলুর সঙ্গে একজন স্ত্রীর মতোই আচরণ করছি, যেন বাড়ির সব দায়িত্ব আমার। বন্ধুরা, আজকের গল্প এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করো ও কমেন্টে তোমার মতামত জানাও। আর হ্যাঁ, প্রতিদিন এমন চমকপ্রদ গল্প আরও শুনতে চাইলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলো না।